দক্ষিণ পূর্ব ইউরোপের ছোট্ট একটি দেশ আলবেনিয়া। আলবেনিয়া শব্দের বাংলা অর্থ হল আলবেনিয়ানদের দেশ। 1080 খ্রিস্টাব্দে প্রকাশিত মাইকেল অ্যাটালিয়াটেসের লেখা ইতিহাসে আলবেনিয়া নামের উৎপত্তি উৎসগত একটি বিবরণ পাওয়া যায়। আলবেনিয়া শব্দের মূল উৎস মূলত ল্যাটিন। বাইজেন্টাইন গ্রিক ভাষায় আলবেনিয়া অর্থ হচ্ছে বিদ্রোহী আলবেনিয়ানদের দেশ। সম্রাট প্রথম আলেক্সিয়াসের মেয়ে আন্না কোমাননের লেখা আলেক্সিয়াড নামক একটি ইতিহাস গ্রন্থেও মাইকেল অ্যাটলিয়াটেসের বক্তব্যর সমর্থন পাওয়া যায়। 150 খ্রিস্টাব্দে টলেমির বিবরণে দেখা যায় আলবেনিয়ানরা আধুনিক এলাকার উত্তর পশ্চিমাংশে অবস্থিত আলবানোপোলিস নামক এলাকায় বসবাস করতেন। কথিত আছে যে ল্যাটিন আলবা শব্দ থেকে আলবানি নামটির উৎপত্তি। ল্যাটিন আলবা শব্দটির বাংলা প্রতিশব্দ হল সাদা। আর আবার অনেকে মনে করে যে আলবা প্রোটো ইন্দো ইউরোপিয়ান শব্দ, যার অর্থ পাহাড় বা জল। তবে শব্দটি যে ভাষারই হোক না কেন, আলবা শব্দ থেকে আলবানি বা আলবেনিয়া শব্দটির উৎপত্তি হয়েছে এ বিষয়ে ইতিহাসবিদদের কোনো দ্বিমত দেখা যায় না। আলবেনিয়ার জানা ইতিহাসের শুরুতে কোনো এক সময় আলবেনিয়ায় বসবাস করত ইলিরিয়ানরা। তারা মূলত দেশটির উত্তরাঞ্চল এবং মধ্য অঞ্চলে বসবাস করত। আধুনিক আলবেনিয়াতে সে স্থানগুলোর অবস্থান মধ্য আলবেনিয়ার তিউলান্তিতে। এছাড়াও উত্তরে ছিল পার্থিব আরবি চেবি এবং পূর্বে ছিল এনসেলেইরা জনগোষ্ঠী। বেবিলনীয়রা থাকত দক্ষিণাঞ্চল সহ আরও কিছু এলাকাতে। খ্রিস্টপূর্ব 4th শতকে ইলিরিয়ান রাজা বার্ডিলিস বেশ কয়েকটি ইলিরিয়ান গোত্রকে একত্রিত করে দক্ষিণ পূর্ব মেসিডোনিয়ার সাথে সংঘর্ষে লিপ্ত হয়, কিন্তু তিনি গ্রাবসে পরাজিত হন। এরপর আসেন বার্ডিলিস দ্বিতীয় এবং ক্লাইটুস। ক্লাইটুস আবার পরাজিত হন আলেকজান্ডারের হাতে। খ্রিস্টপূর্ব 168-তে রাজা গেন্টিয়াস রোমান বাহিনীর হাতে পরাজিত হলে এ অঞ্চলের স্বাধীনতার সূর্য অস্তমিত হয়ে যায়। এরপর থেকে আলবেনিয়া রোমান সাম্রাজ্যের অংশ বলে গণ্য হতে থাকে। মধ্যবর্তী সময়ে রোমান সম্রাট 395 সালে তার সাম্রাজ্যকে পূর্ব এবং পশ্চিমে দুই ভাগে ভাগ করেন। তখন আধুনিক আলবেনিয়ার এ অংশটি বাইজেন্টাইন সাম্রাজ্যের অংশ হয়ে যায়। 461 সাল পর্যন্ত বাইজেন্টাইন শাসনাধীন এ অংশটি বারবার ভিজিগত, হান এবং অস্ট্রাগতদের ধ্বংসাত্মক আক্রমণের মুখে পড়ে। 6ষ্ঠ এবং 7ম শতাব্দীতে এ অঞ্চলটি আবার স্লোভদের আক্রমণের মুখে পড়ে। 9ম শতকে আলবেনিয়ার পূর্বাঞ্চলের অনেকটুকু অংশ বুলগেরিয়ার ভেতরে ঢুকে পড়ে। তখন এটি কুটমিসে ভিস্তা বলে পরিচিত হতে থাকে। 10ম শতকে এ অংশটি বুলগেরিয়ার অন্যতম সাংস্কৃতিক কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। সেই সাথে বুলগেরিয়ানরা কয়েকটি সমৃদ্ধ শহরও গড়ে তোলে এই অংশে। বাইজেন্টাইন শাসক বুলগেরিয়ান সম্রাটকে পরাজিত করে সেই অংশ আবার আলবেনিয়ার সাথে যুক্ত করে নেয়, কিন্তু দ্বিতীয় আরেক বুলগেরিয়ান শাসক আবারও তা পুনরুদ্ধার করে। আরও পরে 1400 শতকের শেষে তুর্কিরা আলবেনিয়ার একটি অংশ দখল করে নেয়। 1478 সালে আলবেনিয়া পুরোপুরি তুর্কি সাম্রাজ্যের অধীনে চলে যায়। 14 শতকের শেষ দিকে তুর্কিরা তাদের সাম্রাজ্যের পরিধি বাড়াতে শুরু করে। তারা আনাতোলিয়া থেকে বলাকান অঞ্চলে রুমেলিয়া পর্যন্ত সাম্রাজ্যের আয়তন বাড়িয়ে নেয়। 15 শতকে তুর্কিরা বলাকান অঞ্চলে বেশিরভাগের ওপরেই তাদের শাসন প্রতিষ্ঠা করে। এ সময় তুর্কিরা তাদের শক্তিশালী প্রতিরক্ষা বাহিনী জেনিসারি বাহিনীতে অনেক আলবেনিয়ানকে যুক্ত করেন। এর মধ্যে একজন ছিলেন জয়গির শাসক জেরগস কাস্তিয়তি। তুর্কি প্রশিক্ষক তার নাম রাখে ইস্কান্দার বে। পরে সার্বদের হাতে তুর্কিদের পরাজয়ের পর ইস্কান্দার বে তার বাহিনী থেকে পালিয়ে গিয়ে তুর্কি সাম্রাজ্যের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। এ সময় তিনি আবার রোম ক্যাথলিক ধর্মে ফিরে যান এবং তুর্কি সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেন। এই সময়টি ছিল 1443 থেকে 1468 সাল পর্যন্ত। কিন্তু পোপের প্রতিশ্রুত সাহায্য পেতে ব্যর্থ হওয়ায় ইস্কান্দারের এই আন্দোলন ব্যর্থতায় পর্যবসিত হয়। 1468 সালে তিনি মারা যান। তার মৃত্যুর পরও এই ধারা অব্যাহত ছিল, কিন্তু তা কোনো সফলতা আনতে ব্যর্থ হয়। এরই ধারাবাহিকতায় 1478 সালে পুরো আলবেনিয়া তুর্কি সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়ে যায়। এ সময় বেশ কিছু আলবেনিয়ান প্রতিবেশী দেশগুলোতে পালিয়ে যায়। আলবেনিয়ার পুরোপুরি নিয়ন্ত্রণ লাভের পর তুর্কিরা দেশটির উন্নতির দিকে মনোযোগ নিবদ্ধ করে। এ সময় তারা নতুন নতুন শহরের পত্তন করে, বাণিজ্য কেন্দ্র, সেনানিবাস এবং মসজিদ তৈরি করে। এই সময় প্রচুর পরিমাণ খ্রিস্টান ইসলাম ধর্ম গ্রহণ করে। রাষ্ট্রের পক্ষ থেকে তাদের জন্য বিশেষ সুযোগ সুবিধা থাকায় এর পরিমাণ বেড়ে যায়। এর ফলে তুর্কি প্রশাসন এবং সেনাবাহিনীতে আলবেনিয়ানরা ব্যাপকভাবে অংশগ্রহণ করে। এই ধারাবাহিকতায় আলবেনিয়া থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বের জন্ম হয়, যেমন ইলিয়াস হোজা, হামজা কাস্ত্রিয়তি, দাউদ পাশা, মেহমুদ পাশা, সুলাইমান পাশা ইত্যাদি। আলবেনিয়ানরাও যেমন তুর্কি সাম্রাজ্যের প্রতি অনুগত ছিল, তেমনি তুর্কিরাও তার যথাযথ প্রতিদানে দেশের প্রশাসন এবং সেনাবাহিনীর বড় বড় পদে তাদের অধিষ্ঠিত করে।
আর আশপাশের অন্যান্য প্রতিবেশী দেশের চেয়ে তারা অনেক সহজেই ইসলাম ধর্ম গ্রহণ করেছিল। এসব কারণে তুর্কি সাম্রাজ্যের একটি গুরুত্বপূর্ণ অংশে পরিণত হয় আলবেনিয়া। আর এই অবস্থা বিরাজ করতে থাকে 1912 সাল পর্যন্ত। 1912 সালে আলবেনিয়ায় পাশাবিকদের পতন এবং আরও কিছু ঘটনার পরিপ্রেক্ষিতে আলবেনিয়ানদের জাতীয়তাবোধ জেগে ওঠে। এই সুযোগে তুর্কি সাম্রাজ্যের বিরুদ্ধে একজোট হয়ে বিদ্রোহ ঘোষণা করে বসে তারা। এরকম বিদ্রোহ 1833 থেকে 1839, 1843 থেকে 1844 এবং 1847 সালেও হয়েছিল, কিন্তু তখন তারা ব্যর্থ হয়েছিল। 1912 সালে তারা সফল হয় এবং তারা আলবেনিয়ার স্বাধীনতার ঘোষণা দেয়। 500 বছর শাসনের পর 1912 সালে 18 নভেম্বর আলবেনিয়া থেকে তুর্কি শাসন গুটিয়ে নেওয়া হয়। বিংশ শতাব্দীর ইতিহাসে তুর্কি সাম্রাজ্যকে দৃঢ়করণের লক্ষ্যে নেওয়া নতুন রীতির বিরুদ্ধে পরিচালিত 1908 থেকে 10-এর মধ্যে আলবেনিয়াতে যে বিক্ষোভ শুরু হয়েছিল তারই ধারাবাহিকতায় 1912 সালে বলাকান যুদ্ধ শুরু হয়। এরকম অবস্থায় সার্বিয়া, গ্রিস এবং বুলগেরিয়াও যুদ্ধের ঘোষণা দেয় এবং তারা তাদের রাজ্যের সীমানা বাড়ানোর ঘোষণাও দেয়। সেহেতু আলবেনিয়া উত্তর দিক থেকে সার্বিয়া এবং দক্ষিণ দিক থেকে গ্রিসের হামলার শিকার হয়। এমনকি তারা তখন আলবেনিয়াকে কেবলমাত্র দক্ষিণাঞ্চলের উপকূলীয় শহর ভেরার মধ্যে সীমাবদ্ধ করে। অব্যাহত বৈদেশিক আক্রমণের মুখে 1912 সালে আলবেনিয়া অস্ট্রিয়া এবং হাঙ্গেরির সহায়তায় স্বাধীনতা ঘোষণা করে। তখন প্রভাবশালী দেশগুলো আলবেনিয়ার বর্তমান সীমানা নির্ধারণ করে দেয়। এই সীমানা নির্ধারণের ফলে আলবেনিয়ার অর্ধেকেরও বেশি নাগরিক নতুন আলবেনিয়ার বাহিরে পড়ে যায়। দেশটির বেশিরভাগ লোকজন হঠাৎ করেই নিজেদের মন্টেনেগ্রো এবং সার্বিয়ার শাসনাধীন দেখতে পায়। এ সময় দেশের দক্ষিণাঞ্চলে স্থানীয় গ্রিকদের দ্বারা স্বাধিকার আন্দোলন পরিচালিত হয়। সেই সাথে প্রথম বিশ্বযুদ্ধ চলতে থাকায় যুদ্ধের কেন্দ্রবিন্দুতে থাকা এই দেশটি সার্বিয়ার অবস্থাও অস্থিতিশীল হয়ে ওঠে। যুদ্ধ শেষ হওয়ার পর 1920 সালে তারা নিজেদের জন্য একটি গণতান্ত্রিক সরকার কাঠামো গ্রহণ করে নেয়। 1921 সালে 9 নভেম্বর লিগ অফ নেশন আলবেনিয়ার নিরাপত্তার দায়িত্ব নেয়ার ঘোষণা দেয়। দেশটিতে আইনের শাসন প্রতিষ্ঠাকারী রাজা জক 1928 সালে বিশেষত ব্যাপক মন্দার পর দেশটির সার্বভৌমত্ব ইতালির কাছে ছেড়ে দিতে শুরু করেন। ইতালি 1939 সালে 7 এপ্রিল আলবেনিয়ায় আক্রমণ করে দেশটির নিয়ন্ত্রণ নিজের হাতে নিয়ে নেয়। এ সময় ইতালির ফ্যাসিস্ট একনায়কতন্ত্র বেনিতো মুসোলিনি ইতালির রাজা তৃতীয় ভিক্টর ইমানুয়েলকে আলবেনিয়ার শাসক হিসেবে নিযুক্ত করেন। এর ফলে দ্বিতীয় বিশ্বযুদ্ধে আলবেনিয়াই অক্ষশক্তির প্রথম দখলের শিকার হয়। সে সময় হিটলারের আগ্রাসনের পরিপ্রেক্ষিতে মুসোলিনিও রাষ্ট্র দখলের খেলায় মেতে ওঠেন। মুসোলিনি ও অন্য ইতালিয়ান ফ্যাসিস্টরা লক্ষ্য করেছিল যে আলবেনিয়া রোমান সাম্রাজ্যের একটি উল্লেখযোগ্য অংশ ছিল, আর এই বিষয়টি আলবেনিয়া দখলের মাধ্যমে ইতালি সাম্রাজ্য পুনর্গঠনের স্বপ্ন পুরো করার দিকে তাদের আগ্রহী করে তোলে। আলবেনিয়া দখলের পেছনে ইতালিয়ানদের এ ধরনের উদ্দেশ্য থাকায় দেশটির জনগণ জোর করে ইতালীয়করণ পলিসির জাতাকলে পড়ে। ফলে তারা আলবেনিয়ার সর্বক্ষেত্রে আলবেনীয় ভাষা উঠিয়ে ইতালীয় ভাষার প্রচলন চেষ্টা চালায়। একই সময়ে একই উদ্দেশ্যে আলবেনিয়াতে ইতালি বসতি স্থাপনকে ব্যাপক হারে উৎসাহিত করা হয়। 1940 সালে মুসোলিনি আলবেনিয়াকে ঘাঁটি বানিয়ে গ্রিসের উপর আক্রমণ চালায়। তার অভিযোগ ছিল গ্রিস ইতালি সৈন্যদের পরাজিত করার অভিযানে নেতৃত্ব দিয়েছে। অপরদিকে রাশিয়া আক্রমণের প্রস্তুতির সময় হিটলারও তার সৈন্যবাহিনীকে ব্রিটিশ আক্রমণ থেকে রক্ষা করতে গিয়ে গ্রিসের উপর আক্রমণ চালাতে সিদ্ধান্ত নেয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালেই আলবেনিয়াতে আলবেনীয় কমিউনিস্ট পার্টি গঠিত হয়। 1941 সালের 8 নভেম্বর গঠিত হয় এ পার্টি। জাতীয়তাবাদী শক্তিগুলোকে নিয়ে 1942 সালে 16 সেপ্টেম্বর আলবেনিয়ান ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট গঠন করা হয়। এ ফ্রন্টে জাতীয়তাবাদী শক্তিগুলোকে অন্তর্ভুক্ত করা হলেও মূলত কমিউনিস্ট নেতৃবৃন্দই এটি পরিচালনা করতেন। 1942 সালে ডিসেম্বরে আলবেনিয়ার জাতীয়তাবাদী অন্য দলগুলো একত্র হয়। যখন ব্যাপক হারে জার্মানির নাজিদের দখল চলছিল তখন আলবেনিয়ানরা ইতালির বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়। ফলে একই সময়ে আলবেনিয়ার এ গোষ্ঠীকে জার্মানিদের বিরুদ্ধেও লড়াই করতে হয়। 1943 সালে মুসোলিনি সরকার ভেঙে পড়লে আলবেনিয়ার গেরিলারা দেশটির রাজধানী তিরানা দখল করার পূর্বেই জার্মানরা সেখানে প্যারাট্রুপার নামিয়ে রাজধানী নিজেদের দখলে নিয়ে নেয়। এরপর জার্মানরা সেটিকে একটি নিরপেক্ষ দেশ হিসেবে ঘোষণা করে তাদের একটি নতুন সরকার, পুলিশ এবং সেনাবাহিনী প্রতিষ্ঠা করে। জার্মানির এই দখল থেকে 1944 সালের 29 নভেম্বর আলবেনিয়া, কসোভো, মন্টিনিগ্রোর কিছু অংশ এবং বসনিয়া ও হার্জেগোভিনার দক্ষিণাংশ মুক্ত হয়। পূর্ব ইউরোপের দেশগুলো সোভিয়েত সেনাবাহিনীর কোনো সাহায্য ছাড়াই জার্মানিকে বহিষ্কার করে। আলবেনিয়া সে সময় সোভিয়েত ইউনিয়নের ঘনিষ্ঠ মিত্রে পরিণত হয়, কিন্তু 1960 সালে তাদের এই মিত্রতার ভাটা পড়ে।
এরপর বিলিয়ন ডলারের সাহায্যের ধারাবাহিকতায় দেশটি চীনের সাথে মিত্রতায় আবদ্ধ হয়, কিন্তু 1974 সালে তা কাটছাঁট হয়। কিন্তু চীনের তৎকালীন শাসক মাও সেতুংয়ের মৃত্যুর পর আলবেনিয়া তার নীতিগুলোতে হস্তক্ষেপ করতে শুরু করলে চীন 1978 সালে তাদের সাহায্য পুরোপুরি বন্ধ করে দেয়। 1985 সালে 11 এপ্রিল দীর্ঘ 4 দশক পরে আলবেনিয়ার শাসক আনোয়ার হোজা মারা যান। এরপর নতুন শাসক এসে দেশটিতে কিছুটা স্বাধীনতার সূচনা করে। 1990 সালে সে অনকমিউনিস্ট দেশগুলোতে ভ্রমণের ব্যাপারেও দেশটি অনুমতি দেয়। সেই সাথে নতুন সরকার বিশ্বের অন্যান্য দেশগুলোর সাথে তাদের সম্পর্ক উন্নয়নের চেষ্টা করে। 1991 সালে মার্চের নির্বাচনে সাবেক কমিউনিস্ট শাসককেও ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হয় এবং দেশটি আনকমিউনিস্ট অধ্যায়ে প্রবেশ করে। আলবেনিয়ার কমিউনিজম অধ্যায়ের শেষ হয় 1992 সালের মার্চ মাসে। দেশের অর্থনীতি ভেঙে পড়া এবং সামাজিক সমস্যার ব্যাপকতার কারণে 1992 সালের মার্চে নির্বাচনে তাদের পতন ঘটে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথম আনকমিউনিস্ট হিসেবে শালি বরিশাহা নির্বাচিত হন। এরপর 1997 সালে দেশটি আবার সমস্যার মুখে পড়ে। বরিশাহা প্রেসিডেন্ট থাকা অবস্থায় পিরামিড স্কিম নিয়ে দুর্নীতি করার কারণে দেশে দাঙ্গা বেঁধে যায়। এতে দেশ প্রায় অচল হয়ে পড়ে। আমাদের দেশে ডেস্টিনি, ইউনিপেটু কিংবা এমটিফির মতো কয়েকটি এমএলএম কোম্পানির হাতে দেশের সব মানুষের টাকা চলে যায়। বলা যায় দেশের সব মানুষ ফতুর হয়ে যায়, অর্থনীতি ভেঙে পড়ে। এ সময় দেশটির স্থিতিশীলতার জন্য ইতালির নেতৃত্বাধীন ইউরোপীয় ইউনিয়নের সেনাবাহিনী সেখানে প্রেরণ করা হয়। 1997 সালের গ্রীষ্মের নির্বাচনে বরিশা পরাজিত হন। এই নির্বাচনে 156 আসনের মধ্যে কেবল 25টি আসন লাভে তিনি সমর্থ হন। তবে 8 বছরের সোশ্যালিস্ট পার্টির শাসনের পর 2005 সালে 3রা জুলাই বরিশা আবারও ক্ষমতায় ফিরে আসেন। 1998 সালের পরিবর্তিত সংবিধান অনুযায়ী আলবেনিয়া এখন সংসদীয় গণতান্ত্রিক দেশ হিসেবে পরিচালিত হচ্ছে। সেখানে এখন জনগণের ভোটে 140টি সিনেটের পার্লামেন্টে সদস্য নির্বাচিত হন। আলবেনিয়ার প্রেসিডেন্টই দেশটির প্রধান বলে স্বীকৃত। তিনি প্রতি 5 বছরের জন্য নির্বাচিত হয়ে থাকেন। সংসদ সদস্যদের গোপন ভোটের 51% পেলেই তিনি 5 বছরের জন্য প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন বলে গণ্য করা হয়। আলবেনিয়া দেশটির প্রেসিডেন্ট দেশটির প্রধান নির্বাহী হিসেবে দেশের সংবিধান এবং সকল আইনগুলোর দেখাশোনা করে থাকেন। এছাড়াও তিনি দেশটির প্রতিরক্ষা বাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করে থাকেন। শুধু তাই নয়, যখন পার্লামেন্ট কার্যকর থাকে না তখন তিনি এ ব্যাপারে দায়িত্ব পালন করে থাকেন। সেই সাথে প্রধানমন্ত্রীর নিয়োগও তিনি দিয়ে থাকেন। পাশাপাশি প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী মন্ত্রিসভাও নিয়োগ করে থাকেন তিনি। তবে দেশের আইন পাশের ক্ষেত্রে সর্বশেষ পার্লামেন্টের সমর্থন প্রয়োজন হয়। মন্ত্রিসভায় অভ্যন্তরীণ এবং বৈদেশিক নীতিগুলো ঠিক করে থাকেন। তারাই কোনো দেশের সাথে যুদ্ধ ঘোষণা, চুক্তি সম্পাদন ইত্যাদি অনুমোদন দিয়ে থাকেন। তারাই মূলত দেশটির প্রেসিডেন্ট এবং সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ দিয়ে থাকেন। সেই সাথে দেশটির গণমাধ্যমগুলোর নিয়ন্ত্রণের ক্ষেত্রেও বিশেষ ভূমিকা পালন করে থাকে মন্ত্রিসভা। দেশটিতে 1988 সালে 65,000 সেনা সদস্য থাকলেও 2009 সালে এই সংখ্যা নামিয়ে নিয়ে আসে 14,500-তে। 1990 সালে বেশ কিছু পুরনো অস্ত্র তারা ধ্বংস করে ফেলে। 2008 সালে দেশটি তার জিডিপির 2.7% এ খাতে খরচ করেছিল। 2008 সালে ফেব্রুয়ারি মাসে দেশটি ন্যাটোতে যোগদান করে।